আসসালামু আলাইকুম। ইনঅর্গানিক কেমিস্ট্রির সবচাইতে ভার্সাটাইল একটা কনসেপ্ট হচ্ছে সিএফটি, যেটার ফুল মিনিং হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো আজকে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে তোমার জটিল যৌগগুলো কিভাবে কালার শো করে এবং জটিল যৌগ যখন তৈরি হয় তখন তোমার যে সেন্ট্রাল মেটাল আয়নটা থাকে সেই সেন্ট্রাল মেটাল আয়নের ডি অরবিটালে স্প্লিটিং কিভাবে ঘটে, এই জিনিসগুলো নিয়ে আমরা ইন ডেপথ সবকিছু বোঝার চেষ্টা করব। সিএফটি তত্ত্ব নিয়ে পড়তে গেলে আমাদেরকে লিগ্যান্ড সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। লিগ্যান্ড বেসিক্যালি এখানে যেই ধারণাটা রাখা উচিত সেটা হচ্ছে তোমার শক্তি মাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডকে দুইটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যাকচুয়ালি, আর আরও এক ধরনের লিগ্যান্ড আছে যেটাকে বলা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে ওই সকল লিগ্যান্ড যারা ইলেকট্রনকে কম্প্রেস করার মতো ক্ষমতা রাখে, আর উইক ফিল্ড লিগ্যান্ডগুলো এই কাজটা করতে পারে না। এখন ইলেকট্রনকে কম্প্রেস করা এই জিনিসটা কি তোমরা অনেকে হয়তো বলতে পারো যে ভাইয়া বুঝতেছি না কিছুই। বুঝতে হবে না, শুধু এইটুকু জেনে রাখো যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো ইলেকট্রনকে কম্প্রেস করার মতো অ্যাবিলিটি রাখে, আর উইক ফিল্ড লিগ্যান্ডগুলো এই কাজটা একদমই করতে পারে না। একটা সময় পরে তোমরা দেখবা যে কিভাবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো ইলেকট্রনকে কম্প্রেস করে। ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি, উইক ফিল্ড লিগ্যান্ড কি, এটা জানা চাইতে কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড চিনতে পারাটা ইম্পর্টেন্ট। খেয়াল করো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে সিও, যেটাকে আমরা বলি হচ্ছে কার্বনিল, তারপরে এনও, এটা হচ্ছে নাইট্রোসিল, এরপরে রয়েছে সিএন মাইনাস, এটা হচ্ছে সায়ানো, এবং একটা স্পেশাল যৌগ আছে অ্যামোনিয়া। এটাকে আমি কেন স্পেশাল বলছি, কারণ অন অ্যান এভারেজ ম্যাক্সিমাম কম্পাউন্ডে তোমরা দেখবা যে অ্যামোনিয়া হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, কিন্তু এটা যখন তোমার কোবাল্টের সাথে বন্ধন তৈরি করবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মানে জিনিসটা হচ্ছে অ্যামোনিয়া যখন অন্য যে কোনো মৌলের সাথে সে বন্ধন তৈরি করে তখন সে উইক ফিল্ড লিগ্যান্ডের মতো আচরণ করে, কিন্তু ও যখনই তোমার কোবাল্টের সাথে বন্ধনটা তৈরি করে তখন সে হচ্ছে তোমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মতো আচরণ করে। এখন এই সিএফটি তত্ত্ব পড়তে আইসা তোমাদের আরো একটা ধারণা রাখা উচিত যে ডি উপশক্তি স্তরে আমরা মোট 5টা অরবিটাল দেখছিলাম, এবং এই 5টা অরবিটালের কিন্তু এক একটা অরবিটালের শেপ এক এক রকম। তো এই শেপগুলো সম্পর্কে আমি জানি যে তোমাদের ধারণা আছে, আমি চলো আরেকবার একটু এটা রিমাইন্ড করে দিই। দেখো, ডি উপশক্তির মোট আমাদের অরবিটাল ছিল হচ্ছে 5টা। এর মধ্যে আমাদের ছিল হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, তারপরে ছিল আমাদের হচ্ছে ডি জেড এক্স। এই তিনটা অরবিটাল তোমার কিন্তু সবসময় ইন বিটুইন অ্যাক্সিস থাকে, অক্ষের মাঝামাঝি থাকে, তাই না? অক্ষের মাঝামাঝি থাকে কিন্তু, এটা মনে রাখো। আর আরো আছে আমাদের তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা ছিল কি আমাদের ডি জেড স্কোয়ার। এই যে দুইটা অরবিটাল আমরা পাইছি, এই দুইটা অরবিটাল কিন্তু তোমার ইন বিটুইন অ্যাক্সিস থাকে না, এগুলা অক্ষের ওপরেই থাকে। চলো আমরা একটু চিত্রগুলো দেখার চেষ্টা করি। তো এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, দুইটা অক্ষ নিলাম। তোমরা তো নিশ্চয় জানো না যে ডি অরবিটালগুলোর মোট লোব হচ্ছে 4টা, যেটা শেপকে আমরা বলছিলাম ডাবল ডাম্বেল শেপ। এখানে বেসিক্যালি চিত্রগুলো ড্র করার সময় তোমরা খেয়াল রাখবা যে 4টা লোবকে কোন অক্ষের মাঝখানে তুমি দিচ্ছ। যেই দুটো অক্ষের মাঝামাঝি দিচ্ছ সেটাকে আমরা ওই অরবিটাল বলবো। যেমন এখানে আমি এক্স এবং ওয়াই অক্ষ ড্র করে রাখছি, 4টা বেলুন আমরা নিব। 4টা বেলুনকে আমরা বেসিক্যালি 4টা বল বলবো, ওকে, বা 4টা বেলুন বলতে পারি। এই যে 4টা বেলুন আমরা এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে দাগায় দিলাম, তাহলে যে অরবিটালের শেপটা আমরা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে ডি এক্স ওয়াই। এরপরে খেয়াল করো, যদি আমরা ডি ওয়াই জেড ড্র করতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া? কিছুই করতে হবে না, শুধু আপনি কি নেবেন, আপনি নেবেন ভাইয়া হচ্ছে একটা ওয়াই অক্ষ, এর সাথে আপনি নেবেন হচ্ছে ভাই জেড অক্ষ। এটাকে আমি জেড অক্ষ বলে এবার আখ্যায়িত করলাম। এবার তোমাদের কাজ থাকবে 4টা বেলুন, এই 4টা বেলুনকে তুমি তোমার ওয়াই এবং জেড অ্যাক্সিসের মাঝ বরাবর দিয়ে দিবে, তাহলে যে শেপটা পাবা এটার নাম হচ্ছে ডি ওয়াই জেড। আচ্ছা, তুমি যদি ডি জেড এক্স লাগাইতে চাও খুব কি কঠিন হবে না? তুমি কি করবা বলো, একটা এক্স অক্ষ নিবা, একটা
জেড অক্ষ নিবা। এইবার তুমি যে 4টা লোব পাবা, সেই 4টা লোবকে এই দুটো অক্ষের মাঝ বরাবর ডিস্ট্রিবিউট করে দিবা। তাহলে তুমি যেই অরবিটালটা পাবা এটার নাম হবে হচ্ছে ডি এক্স জেড। আচ্ছা, ডি এক্স জেড বলা যা, ডি জেড এক্স বলা একই কথা, এটা নিয়ে ভয় পাও না, একদমই ভয় পাও। এরপরে খেয়াল করো, এরপরে আরো দুইটা আমাদের অরবিটাল ছিল, এটাকে আমি একটু স্পেশাল বলতেছি। একটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সাথে আমাদের হচ্ছে ডি জেড। আচ্ছা, এটাকে আমরা স্পেশাল কেন বলতেছি? কারণ নর্মালি ডি অরবিটালগুলোর যেমন শেপ, এই দুইটা অরবিটালের শেপ একটু ডিফারেন্ট। এর আগের অরবিটালগুলো তোমার ইন বিটুইন অ্যাক্সিস ছিল, আর এই অরবিটালগুলো তুমি দেখবা যে সবসময় অক্ষের উপর আছে। খেয়াল করো তো, আমরা যখন ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে কাজ করব তখন এটা শেপ কেমন ছিল? একটাকে ভাই এক্স অক্ষ বললাম, আর একটাকে আমি ওয়াই অক্ষ বললাম। এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেমন ছিল ভাই? এইটা তো কেমন ছিল? এটা ছিল হচ্ছে একদম ডিরেক্ট এক্স অক্ষের উপরে ভাই দুইটা লোব থাকে, ওয়াই অক্ষের উপর দুইটা লোব থাকে। তাহলে যে শেপটা পাইলাম এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে আরো একটা স্পেশাল অরবিটাল যেটাকে আমরা বলছি ডি জেড স্কোয়ার। এটা কেমন? এটাকে আমি জেড অ্যাক্সিস ধরে নিলাম। তোমরা তো জানো না যে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। আচ্ছা, আর একটু আমি ক্লারিফিকেশনটা দিয়ে নিই যে তোমরা কখনো এক্স অক্ষকে আমি ওয়াই অক্ষ বলতেছি, মানে নর্মালি দেখবা যে এটা এই যে এইভাবে আনুভূমিকভাবে যে রেখাটা থাকে এটা এক্স অক্ষ, আর উলম্বভাবে যে রেখাটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর বোর্ড থেকে সামনের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে জেড অ্যাক্সিস। কিন্তু আমরা জাস্ট সিম্পলিফিকেশনের জন্য কখনো দেখা যাচ্ছে যে আনুভূমিকভাবে যে রেখাটা আছে ওটাকে জেড অ্যাক্সিস ধরে নিছি, বা কখনো উলম্বভাবে যে রেখাটা আছে ওটাকে আমরা ওয়াই অ্যাক্সিস না ধরে এক্স অ্যাক্সিস ধরছি। এটা জাস্ট সিম্পলিফিকেশনের জন্য, মানে তুমি কোন সাইড থেকে দেখতেছো এর উপর ভিত্তি করে কিন্তু অক্ষগুলো চেঞ্জ হয়ে যায়। এটা নিয়ে ভয় পায় না একদমই। এটাকে আমি জেড অ্যাক্সিস বললাম। আচ্ছা, জেড অ্যাক্সিসটা কেমন ছিল ভাই দেখো তো। জেড অ্যাক্সিসটা ছিল তোমার, এটা যদি আমি সেন্টার ধরি, এই যে দুইটা লোব ছিল জেড অক্ষের উপরে, আরো দুইটা লোবকে আমরা চাইলে ছোট করে দিতে পারি, না দিলেও সমস্যা হবে না। এইখানে তোমার মাঝখানে এরকম একটা ইলেকট্রনের সার্কেল ছিল, ইলেকট্রনের মেঘ ছিল। এইটা হচ্ছে তোমার ডি জেড স্কোয়ার, এই অরবিটালটা ফিগার। ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটি যতটুকু বেসিক জানা প্রয়োজন ততটুকু আমরা জেনে গিয়েছি। এইবারে আমরা সিএফটি পড়ার জন্য মোটামুটিভাবে প্রস্তুত। তো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে বেসিক্যালি তোমার সায়েন্টিস্ট যে জিনিসটা আলোকপাত করার চেষ্টা করছে সেটা হচ্ছে নর্মালি মেটালের সাথে তোমার হচ্ছে লিগ্যান্ডের যখন বন্ধনটা তৈরি হয়, এবং বন্ধন তৈরি হওয়ার পরে যে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে একটা জটিল যৌগ তৈরি করতেছিলাম, ওইটা তোমার এইখানে বলা হয়েছে যে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে বন্ধনটা সম্পূর্ণরূপে আয়নীয় চরিত্রের, মানে আয়নিক বন্ধন। খেয়াল করো, ধরো আমাদের এখানে হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন Mn+, এর সাথে ধরো এই যে 6 দিক থেকে 6টা হচ্ছে তোমার লিগ্যান্ড আসছে, এগুলো হচ্ছে তোমার লিগ্যান্ড। এই তত্ত্বে বেসিক্যালি তোমার যে কথাটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে প্রথম কথা যে এখানে ভাই তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটম প্লাস লিগ্যান্ড, এদের মধ্যে যে বন্ধনটা তোমার আছে সেটা হচ্ছে সম্পূর্ণ আয়নিক চরিত্র, ধারণ করে। যদিও আমরা এর আগে বলছিলাম যে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, কিন্তু সিএফটি থিওরি অনুসারে বলছে যে এটা ভাই সমযোজী না, এটা হচ্ছে সম্পূর্ণ আয়নিক। এটার পেছনের স্টোরিটা কেন, মানে এভাবে কেন বলা হচ্ছে যেটা কেন আয়নিক, এখানে তোমার কেন্দ্রে যে আয়নটা আছে এটাকে তারা হচ্ছে একটা পয়েন্ট চার্জ হিসাবে কল্পনা করছে, যেটা চার্জ হচ্ছে প্লাস। তারপরে কেন্দ্রের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমকে তারা হচ্ছে কি হিসাবে কাউন্ট করছে, এটা হচ্ছে প্লাস চার্জ। আর বিভিন্ন দিক থেকে যে লিগ্যান্ডগুলো আসছে, এই লিগ্যান্ডগুলোকে তারা হচ্ছে বেসিক্যালি কল্পনা করা হয়েছে মাইনাস চার্জ। আর তোমরা নিশ্চয় জেনে আসছো স্বভাবত একটা প্লাস আর একটা মাইনাসের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা বলি হচ্ছে আয়নিক চরিত্র। তো এই জন্যই তোমার এই সিএফটিতে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে লিগ্যান্ডের যে বন্ধন সেটাকে বলা হয়েছে আয়নিক চরিত্র। আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছে। ঠিক আছে, এইবার তোমার ডিজেনারেট অবস্থা এইটা নিয়ে একটু ধারণা রাখতে হবে।
ডিজেনারেট এর পাশাপাশি আমরা আরো এক ধরনের টার্ম পাবো, সেটা হচ্ছে নন ডিজেনারেট তোমার ডিজেনারেট অবস্থা বলতে বোঝায় যে একটা উপশক্তি স্তর থেকে উৎপন্ন বিভিন্ন ধরনের অরবিটাল, প্রত্যেকটা অরবিটালের শক্তি যদি সমান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। আর যদি এরকম হয় যে একটা উপশক্তি স্তর থেকে বিভিন্ন অরবিটাল প্রস্তুত হয়েছে কিন্তু কিছু অরবিটালের শক্তি বেশি হয়ে গেছে, আবার কিছু অরবিটালের শক্তি কোনো কারণে কম হয়ে গেছে, তাহলে এই ধরনের অরবিটালকে আমরা বলবো হচ্ছে নন ডিজেনারেট অরবিটাল। তাহলে ডিজেনারেট অরবিটাল জিনিসটা কি? এটা হচ্ছে সম শক্তির অরবিটাল, তাই না? ডিজেনারেট অরবিটাল বলতে বোঝায় সমশক্তির অরবিটাল। আর নন ডিজেনারেট বলতে তোমার বোঝাবে হচ্ছে অসম শক্তির অরবিটাল। যখন তোমার একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, একটা না অনেকগুলো সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে জটিল যৌগ তোমরা প্রস্তুত করবা, প্রথম দিকে ডি উপশক্তির যে 5টা অরবিটাল প্রত্যেকের শক্তি সমান থাকে, যেটাকে আমরা ডিজেনারেট অবস্থা বলে আখ্যায়িত করব। তারপরে তোমরা দেখবা যে একটা সময় পরে লিগ্যান্ডগুলো যখন একদম সেন্ট্রাল ম্যাটার অ্যাটমের কাছে চলে আসে তখন অরবিটালগুলো স্প্লিটিং হয়। স্প্লিটিং হলে কিছু অরবিটাল উপরে উঠে যাবে এবং কিছু অরবিটাল তুলনামূলকভাবে নিচে চলে আসে। এই যে কিছু অরবিটাল উপরে চলে যাবে তারপরে কিছু অরবিটাল নিচে চলে আসবে, এর ফলে তোমার অরবিটালগুলোর যে স্প্লিটিং হয়ে যাচ্ছে, স্প্লিটিং হওয়ার পরের যে অবস্থা ওইগুলোকে আমরা বলবো হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। চলো আমরা আস্তে আস্তে জিনিসগুলো বুঝবো, তোমরা একটু মনোযোগ দাও। দেখো আমরা হচ্ছে K4 Fe CN6 এই যৌগটা তোমার বেসিক্যালি কিভাবে তৈরি হয় এবং এখানে কিভাবে স্প্লিটিংটা হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে তোমরা ক্যাটায়নটা বাদ দিয়ে দাও, সেন্ট্রাল ম্যাটার হচ্ছে Fe, Fe এর জারণ মান এখানে তোমরা বের করে দেখবা যে Fe এর জারণ মান হচ্ছে +2 এবং Fe তোমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করো তাহলে দেখবা যে Fe এর ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে অনেকটা এরকম। আর্গন পর্যন্ত সেম পাবা, তারপরে পাবা হচ্ছে 3D64S0 কখন? এটা যখন Fe2+ আকারে থাকবে তখন, ঠিক আছে? এটা Fe2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন। এই ডি উপশক্তি স্তরটাকে আমরা একটু এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। চলো, এটা নরমাল ডি অরবিটাল, নরমাল ডি অরবিটাল। এটা 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের Fe3D অরবিটাল। ওকে, এটার মধ্যে তোমার কিছু পরিমাণ এনার্জি স্টোর আছে। আচ্ছা, এটা আমরা অক্ষ y অক্ষ ধরে নিলাম, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি y অক্ষ বরাবর আমরা রাখছি, পোটেনশিয়াল এনার্জি। x অক্ষ বরাবর আমরা ওভার দ্য টাইম জটিল যৌগ গঠনকালে কোন ধরনের চেঞ্জেস গুলো হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ডিতে কয়টা ইলেকট্রন আছে? 6টা। চলো 100 নিতে আমরা দিয়ে দিই 1 2 3 4 5 6। Fe দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে সে Fe2+ হয়ে গেছে এবং Fe2+ এর দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3D অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে। এরপরের ঘটনাটা কি হবে দেখো তো, Fe এর সাথে তোমার সায়ানাইডটা হচ্ছে লিগ্যান্ড, সেই লিগ্যান্ডের সাথে Fe এর বন্ধন তৈরি হবে। এখন Fe এর যখন বন্ধন তৈরি হবে, Fe কে তো অবশ্যই লোহার যে ফাঁকা ডি অরবিটালগুলো আছে সেদিকে অ্যাপ্রোচ করতে হবে, তাই না? বন্ধন তৈরি করার জন্য সায়ানাইডকে অবশ্যই তোমার লোহার যে ফাঁকা অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর দিকে অ্যাপ্রোচ করতে হবে, আসতে হবে, না আসলে তো কখনো বন্ধন তৈরি হবে না। এখন তোমার এক্সপেরিমেন্টালে দেখা গেছে যে সায়ানাইড যখন তোমার Fe এর ফাঁকা ডি অরবিটালগুলোর দিকে অ্যাপ্রোচ করবে, মানে কেবল আসা শুরু করছে, তখন এই ডি উপশক্তি স্তরের প্রত্যেকটা অরবিটাল বিকর্ষণ অনুভব করবে। এখন প্রশ্ন করতেই পারো যে ভাই বিকর্ষণ অনুভব করবে কেন? কারণটা আমি তোমাকে বলছি, একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। ভাই সায়ানাইড আসতেছে, সায়ানাইড কি আকারে আসছে? Cn-, তাই না? এখানে কিন্তু ইলেকট্রনের অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি, ইলেকট্রন রিচ স্পেসিস। এটা ও যখন আসছে এই অরবিটালগুলোতেও কি আছে দেখো তো ইলেকট্রন। তোমরা তো জানো যে স্বভাবতই নেগেটিভ চার্জকে রিপিল করে, নেগেটিভ চার্জকে যদি বিকর্ষণ করে
তখন তারা কিছুটা এক্সাইটেড হয়ে যাবে। যদি এক্সাইটেড হয় তাহলে তোমরা তো জানো যে অরবিটাল বা ইলেকট্রনগুলো লোয়ার গ্রাউন্ড স্টেট থেকে আপার গ্রাউন্ড স্টেটের দিকে যাবে। তো এখন কি হবে দেখো, এই যে ডি অরবিটালগুলো ওরা নর্মালি একটা গ্রাউন্ড স্টেটে ছিল, যখন সায়ানাইডগুলো ওদের দিকে অ্যাপ্রোচ করছে তখন প্রত্যেকটা অরবিটাল একই রকম বিকর্ষণ অনুভব করবে, করে তারা কিছুটা উপরে উঠে যাবে। এই যে উপরে উঠে গেল, ওকে। এবং এখানে 6টা ইলেকট্রন দেখো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকার কথা ছিল ওইভাবে আমরা দিয়ে দিলাম। 1 2 3 4 5 6। এই মুহূর্তে প্রত্যেকটা অরবিটালের যে এনার্জিতে আছে এই এনার্জি যে তোমার হচ্ছে পয়েন্ট, এটাকে তোমার বলে হচ্ছে ব্যারি সেন্টার। ব্যারি সেন্টার এর আগে ছিল তোমার কোথায়? এর আগে ছিল গ্রাউন্ড স্টেটে। এরপরে লিগ্যান্ড আসার ফলে এরা রিপালশন অনুভব করলো এবং রিপালশন অনুভব করার কারণে এরা উপরে উঠে গেছে। উপরে উঠে যে এনার্জি স্টেটে আসে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যারি সেন্টার। এখন লিগ্যান্ডগুলো সাধারণত তোমার অক্ষ বরাবর আসে। লিগ্যান্ডগুলো সাধারণত অক্ষ বরাবর আসে। আমাদের অক্ষ কয়টা? অক্ষ হচ্ছে 3টা। একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে অক্ষ 3টা হলো দিক, কিন্তু হচ্ছে 6টা। কারণ এক্স অক্ষে তোমার কি থাকে? ধনাত্মক দিক থাকে, ঋণাত্মক দিক থাকে। ওয়াই অক্ষের ধনাত্মক দিক থাকে, ঋণাত্মক দিক থাকে। জেড অক্ষের ধনাত্মক দিক থাকে, ঋণাত্মক দিক থাকে। তাহলে খেয়াল করো যে অক্ষ 3টা কিন্তু দিক হচ্ছে 6টা। আর লিগ্যান্ডগুলো সব সময় তোমার অক্ষ দিয়ে আসে, অক্ষ বরাবর আসে। লিগ্যান্ডগুলো যদি অক্ষ দিয়েই আসে তাহলে যে ঘটনাটা ঘটবে, ও যখন একদম কাছে চলে আসবে, যেই অরবিটালগুলো তোমার একদম অক্ষের ওপর ছিল, যাদের এক্সিস্টেন্সটা অক্ষের ওপর ছিল, ওই অরবিটালগুলোর সাথে তুমি দেখবা যে লিগ্যান্ডের রিপালশনটা বেশি হবে। আর যে সকল অরবিটাল তোমার ইন বিটুইন অ্যাক্সিস ছিল, মানে দুইটা অক্ষের মাঝামাঝি ছিল, ওদের সাথে কিন্তু লিগ্যান্ডের বিকর্ষণটা তুলনামূলকভাবে অতটাও হবে না। এখন ইন বিটুইন অ্যাক্সিস কোনগুলো ছিল? ডিএক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। আর একদম ডিরেক্ট অক্ষের ওপর কোন অরবিটালগুলো ছিল? ডিরেক্ট অক্ষের ওপর ছিল হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। আমি এখান থেকে যে ইনফরমেশনটা তোমাদের কাছে ডেলিভার করার চেষ্টা করছি সেটা হচ্ছে লিগ্যান্ডগুলো যখন অ্যাপ্রোচ করছে জাস্ট, তখন প্রত্যেকটা অরবিটাল সমান সংখ্যক শক্তি অনুভব করছে, মানে সমান সংখ্যক রিপালশন এনার্জি তারা ফিল করছে, করে উপরে উঠছে। কিন্তু লিগ্যান্ড যখন একদম কাছে চলে আসবে বন্ধন তৈরি করার জন্য, তখন তুমি দেখবা যে সবগুলো অরবিটাল আর সমানভাবে বিকর্ষণ অনুভব করছে না। কিছু অরবিটাল তুলনামূলকভাবে বিকর্ষণটা বেশি অনুভব করবে, আর কিছু অরবিটাল বিকর্ষণটা কম অনুভব করবে। বিকর্ষণ শক্তিটা বেশি অনুভব করা করলো যারা অক্ষের ওপর ছিল, আর বিকর্ষণ শক্তি কম অনুভব করলো কারা? যাদের তোমার এই যে অক্ষের একদম মাঝামাঝি ছিল। তো দেখো তোমরা দেখে আসছিলাম যে ডি এক্স ওয়াই, তারপরে ডি ওয়াই জেড, তারপরে ছিল ডি জেড এক্স, এরপরে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর সর্বশেষে ছিল ডি জেড স্কোয়ার। এর মধ্যে এই দুইটা অরবিটাল ছিল তো তোমার কোথায় বলো তো? অক্ষের ওপরে। তাহলে এই দুইটা অরবিটালের সাথে তোমার লিগ্যান্ডের বিকর্ষণটা বেশি হবে, আর যদি বিকর্ষণ বেশি হয় তাহলে কি হবে? উপরে উঠে যাবে। এরা উপরে উঠবে কিভাবে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ব্যারি সেন্টার, খেয়াল করো তো, এটা ব্যারি সেন্টার। ব্যারি সেন্টার এই মুহূর্তে প্রত্যেকের এনার্জি সমান ছিল। আচ্ছা, তার আগে এই কথাটা আমি বলে নিই। এখানে দেখো প্রত্যেকটা অরবিটাল একই অক্ষ বরাবর আছে না, ওই অক্ষের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে। তাহলে প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান। এটাকে আমরা বলবো হচ্ছে ডি জেনারেট অবস্থা। ডি জেনারেট অবস্থা, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ডি জেনারেট অবস্থা। শক্তি গেইন করে একটু উপরে উঠছে, এক্সাইটেড হয়েছে ব্যারি সেন্টারে, এখানে প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান, বা এটাও কিন্তু ডি জেনারেট অবস্থা। কিন্তু যখন লিগ্যান্ড একদম কাছে চলে আসছে তখন তোমার স্প্লিটিংটা হয়ে যাবে। স্প্লিটিং হলে দুইটা অরবিটাল উপরে যাবে, দুইটা অরবিটাল উপরে যাবে। এই যে দুইটা অরবিটাল উপরে যাবে। কোন দুইটা অরবিটাল উপরে যাবে ভাই? একটা যাবে হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা যাবে হচ্ছে ডি জেড স্কোয়ার। আর তিনটা অরবিটাল তোমার কোথায় আসবে? নিচে আসবে। তিনটা অরবিটাল নিচে আসছে। কোন তিনটা অরবিটাল নিচে আসবে বলো তো? তোমরা যেগুলো দেখছিলা ইন বিটুইন অ্যাক্সিস ছিল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি। এইবার একটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, দেখো যে দুইটা অরবিটাল একটু উপরে গেছে না, ব্যারি সেন্টার থেকে ওদের গ্যাপটা আমি একটু বড় দিয়েছি। আর যে তিনটা অরবিটাল নিচে নামছে
এই তিনটা অরবিটাল ব্যারি সেন্টার থেকে দেখো গ্যাপটা একটু কম রাখা হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওভারঅল যে দুইটা অরবিটাল উপরে উঠছে ওদের শক্তি একটু বাইরে গেছে। দুইটা অরবিটালের মোট যতটুকু শক্তি বাড়বে, এই তিনটা অরবিটাল যারা নিচে নামলো এরা ঠিক সেই পরিমাণ শক্তি হারাবে। এখন তোমরা এক্সপেরিমেন্টাল দেখবা যে ওপরে যে দুইটা অরবিটাল উঠছে প্রত্যেকটা হচ্ছে +6 ডিকিউ করে শক্তি নিয়ে উপরে উঠে যাবে। একটা অরবিটাল যদি +6 ডিকিউ শক্তি নিয়ে যায় তাহলে দুইটা অরবিটাল কতটুকু নিয়ে যাবে বলো তো? এখানে দুইটা অরবিটাল তাহলে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে কত আসবে? +12, তাই না? এগুলো প্লাস হচ্ছে কারণ উপরে উঠছে, শক্তি গেইন করছে। আচ্ছা, আর তিনটা অরবিটাল প্রত্যেকে তুমি দেখবা যে প্রত্যেকটা অরবিটাল যারা নিচে নামছে এরা হচ্ছে তোমার -4 ডিকিউ করে শক্তিটা হারাবে। একটা অরবিটাল যদি -4 ডিকিউ শক্তি হারায় তাহলে তিনটা অরবিটাল কতটুকু হারাবে বলো তো? তাহলে 4 দ্বারা গুণ করবা, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 আসবে হচ্ছে কত বলো? -12। মানে এখান থেকে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, দুইটা অরবিটাল যতটুকু শক্তি গেইন করে উপরে উঠছে, তিনটা অরবিটাল ঠিক সেম পরিমাণ এনার্জি লস করে নিচে নামে যাবে। যে তিনটা অরবিটাল নিচে নামছে ভাই, এই তিনটা অরবিটালকে আমরা বলবো হচ্ছে T2G সেট, আর যেগুলো উপরে উঠছে এটাকে বলা হবে হচ্ছে ইজি সেট। T2G বলার মূল কারণটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্রিপল ডিজেনারেট সেট, আর উপরে যারা গেছে এটাকে বলা হচ্ছে ডাবল ডিজেনারেট সেট। আর ওভারঅল তোমরা দেখো তো, আমরা এই পর্যন্ত দেখো তো এখানে প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান ছিল, কিন্তু যখন স্প্লিটিংটা হয়ে গেছে দুইটার শক্তি বেশি হয়ে গেছে, তিনটার শক্তি কম হয়ে গেছে। এই মুহূর্তে ডি উপশক্তি স্তরের যে অরবিটালগুলো ছিল সেই অরবিটালগুলোর শক্তি কি সমান আছে? সমান তো নাই। তাহলে এটাকে আমরা কি বলবো বল? এই অবস্থাটাকে আমরা কি নাম বলবো? এটা হচ্ছে নন ডি জেনারেট অবস্থা। এই নন ডি জেনারেট অবস্থার মধ্যে আবার তোমরা যদি খেয়াল করো দেখবা যে নিচে তিনজন আছে, এই তিনজনের শক্তি সমান, তাই এটাকে বলা হচ্ছে ট্রিপল ডিজেনারেট। আর উপরে যে দুজন গেছে এই দুজনের শক্তি আবার সমান, তাই এটাকে বলা হচ্ছে ডাবল ডিজেনারেট অবস্থা। এবার আমরা চলো একটু ইলেকট্রন দিই। এখানে ডিতে কয়টা ইলেকট্রন ছিল বলো? 6টা ইলেকট্রন থাকলে কিভাবে যাওয়ার কথা ছিল? 1 2 3 4 5 6 ভাবে আসার কথা ছিল, কিন্তু এইভাবে তো যাবে না। কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলো ইলেকট্রনকে কম্প্রেস করে। দেখো তো আমরা যে জটিল যৌগ নিয়ে কাজ করছি, এখানে হচ্ছে সায়ানাইড আছে না, সায়ানাইড, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার কারণে এদের স্প্লিটিংটা এতটাই বেশি হয় যে মাঝখানের গ্যাপটা অনেক বেশি হওয়ার কারণে ইলেকট্রনগুলো সাধারণত সবগুলো নিচের শক্তি স্তরে, নিচের যে তোমার অরবিটালগুলো আছে এখানে অবস্থান করে, উপরে উঠতে পারে না। বা আমি একটু সহজ করে বললাম যে ভাই 1 2 3 উপরে 4 5 হওয়ার কথা ছিল, কিন্তু সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার কারণে সে উপরের ইলেকট্রনগুলোকে কম্প্রেস করে নিচে নামাই দিবে, জোড়া করে দিবে। যদি জোড়া করে দেয় তাহলে কি হবে? 4 নাম্বার ইলেকট্রন নিচে আসবে, 5 নাম্বার ইলেকট্রনটাও নিচে আসবে, 6 নাম্বার ইলেকট্রনটাও নিচে আসবে। এটা হচ্ছে শুধুমাত্র স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার কারণে এরা নিচে আসছে। কিন্তু এই সেম যৌগ যদি আমি এখানে বলতাম ভাই সায়ানাইড না থেকে এখানে আছে ক্লোরিন, সব কিছু সেম হয়তো, শুধু ইলেকট্রনগুলো সবগুলো ইলেকট্রন এখানে নিচে অবস্থান করতো না। ক্লোরিন হইলে হাই স্পিন হইতো, ইলেকট্রন 1 2 3 তারপরে 4 5 6 এইভাবে আসতো, নিচে 3টাতে থাকতো, তারপরে উপরে যাইতো। কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার কারণে শুধু নিচে অবস্থান করছে, উপরে যাইতে পারে না। ঠিক আছে, এখন এই যে স্প্লিটিংটা হয়েছে, স্প্লিটিং হওয়ার পরে ইলেকট্রন অবস্থান করলো উপরে, যে ফাঁকা দুইটা আমরা অরবিটাল দেখতে পাইছিলাম, ওই দুটো অরবিটালে বেসিক্যালি তোমার হচ্ছে সায়ানাইড বসে। এখন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এই যে স্প্লিটিংটা হওয়ার পরে তুমি যদি এখানে লাইট মারো বা এনার্জি সোর্স দাও, তাহলে কি হবে? এই ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে ওই যে উপরের যে হাই এনার্জি স্টেট আছে ওইখানে যাওয়ার চেষ্টা করবে। আর একটা তোমরা জিনিস জানো তো না, যে ইলেকট্রন যখন শক্তি শোষণ করে সে তার কমপ্লিমেন্টারি কালারটা বাইরে বিকিরণ করে। ইলেকট্রন যখন শক্তি শোষণ করে সে তার কমপ্লিমেন্টারি কালারটা বাইরে বিকিরণ করে। কিভাবে দেখো, তুমি সার্টেন অ্যামাউন্টের এনার্জি যখন দিবা, ইলেকট্রন গুলো শক্তি শোষণ করবে, পরে উপরে যাবে, উপরে যায় দেখবে সেখানে সে থাকার মতো অবস্থা নাই, ওখানে তো থাকবে হচ্ছে সায়ানাইড।
ওকে আবার ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামাই দিবে। তো ইলেকট্রন যখন শক্তি শোষণ করে উপরে যায় তখন যে বর্ণালীটা হয় এটাকে আমরা কি বলি? শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী কিন্তু একদমই চোখে দেখা যায় না। আমরা কোন বর্ণালীটা চোখে দেখতে পাই? বিকিরণ বর্ণালী। শক্তি শোষণ করে উপরে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমি ওখানে থাকতে পারতেছি না, আমি আবার নিচে নামে আসবো। এখন উপর থেকে নিচে নামে আসার সময় ইলেকট্রন তো শক্তি বিকিরণ করবে। ইলেকট্রন যে শক্তিটা বিকিরণ করবে সেই বিকিরিত রশ্মি আমরা রং হিসেবে আসলে দেখতে পাই। এবং এর কারণে আমরা বলছিলাম যে অবস্থানান্তর মৌলগুলো তোমার যখন জটিল যৌগ গঠন করে সেই জটিল যৌগগুলো একটা নির্দিষ্ট কালার শো করে। বেসিক্যালি নির্দিষ্ট কালার শো করার কারণ হচ্ছে অবস্থানান্তর মৌল জটিল যৌগ গঠন করার পরে তাদের ডি অরবিটালে স্প্লিটিং হয়। এই স্প্লিটিং এর কারণে তারা হচ্ছে কালার শো করতে পারে। এই জিনিসটা একটু থিওরিটিক্যালি ছিল, তোমাদের হয়তো কঠিন লাগছে। আমি চলো লাস্ট একটা অ্যানালজি শেয়ার করি। এই অ্যানালজির সাহায্যে তোমরা একটু মেলানোর চেষ্টা করো। বিষয়টা কেমন? ধরো তোমরা কোচিং থেকে বের হয়েছো, 5টা ফ্রেন্ড বের হয়ে একটা মোড়ে দাঁড়াইছো। তো দেখছো যে অনেক দূর থেকে 2টা মেয়ে আসছে, সুন্দর মেয়ে তোমাদের দিকে অ্যাপ্রোচ করছে। দেখে মনে হচ্ছে যে ওই 2টা মেয়ে তোমাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য আসছে। তো তোমরা 5 জনই তো এক্সাইটেড হয়ে গেছো, হওয়াটা স্বাভাবিক। তোমরা দেখা যাচ্ছে কেউ শার্টের বোতাম ঠিক করে নিলা, কেউ বোতাম খুলে দিলা, অথবা কেউ চুলটা একটু ঠিক করে নিলা। প্রত্যেকে কিন্তু উত্তেজিত হয়েছো। মেয়েগুলোকে দেখার আগ পর্যন্ত তোমরা নর্মাল ছিলা, মেয়েগুলোকে দেখার পরে তোমরা উত্তেজিত হয়েছো। দেখো ডি অরবিটাল নর্মালি এরকম ছিল, এটা স্বাভাবিক অবস্থায় ছিল। যখনই লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে, এখনো কাছে আসে না, জাস্ট অ্যাপ্রোচ করছে, তখন তারা একটু শক্তি গেইন করে উপরে উঠছে। তারপরে দেখো মেয়েগুলো যখন একদম তোমাদের কাছে চলে আসছে, 2টা মেয়ে 5 জনের সাথে তো সম্পর্ক তৈরি করতে পারে না, তাই না? সম্পর্ক তৈরি করছে ধরো 2 জনের সাথে। তো যেই 2 জনের সাথে সম্পর্ক তৈরি করলো ওরা তো প্রকৃতপক্ষে গেইনার, তারা তো উইন করলো। ওরা উইন করার ফলে দেখবো ওরা আরো আকাশে উঠবে, ওদের শক্তিটা আরো বেশি হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, মানে মনের মধ্যে একটু বেশি আনন্দ ফিল করবে। আর যাদের সাথে রিলেশনটা হইলো না ওরা তখন কি ভাববে, ধর এত মানে ভাঙভুং মারা কোনো দরকার ছিল না, তখন তারা নিচে নামে চলে আসবে। তো এখানে দেখো যে একটা গ্রুপ মোরালাইজড হইলো আর একটা গ্রুপ হচ্ছে ডিমোরালাইজড হইলো। যাদের সাথে সম্পর্কটা তৈরি হইলো ওরা উপরে উঠে গেছে, আর যাদের সাথে সম্পর্কটা তৈরি হয় নাই ওরা কিন্তু নিচে নামে আসছে। এই যে নিচে নামে আসছে না, নিচে নামে আসার পরে এখানে ইলেকট্রনগুলো বেসিক্যালি অবস্থান করছিল। ঠিক আছে? আচ্ছা, আর এই স্প্লিটিং, এখানে যে স্প্লিটিংগুলো ঘটছে বেসিক্যালি এই স্প্লিটিংগুলো তোমার 2টা জিনিসের উপর নির্ভর করে। কোন 2টা জিনিস ভাই? স্প্লিটিং এর যে এনার্জির গ্যাপ, এটাকে আমরা কি বলবো? এটা অক্টাহেড্রাল। যাই হোক, এটা অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা দেখছি এই এনার্জি গ্যাপটা তোমার বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে তোমার লিগ্যান্ড শক্তিশালী কিনা। লিগ্যান্ড শক্তিশালী হইলে এই এনার্জির গ্যাপটা বেশি হবে, লিগ্যান্ড দুর্বল হইলে গ্যাপটা কম হয়। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এখানে কোন সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে বন্ধনটা তৈরি করা হচ্ছে। কিছু কিছু সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে যাদের হচ্ছে চার্জ বেশি, যাদের চার্জ বেশি ওদের ক্ষেত্রে তোমার এই স্প্লিটিংটা বেশি হয়। তো ওভারঅল এটাই ছিল আমাদের হচ্ছে সিএফটি থিওরি, যেটাকে আমি অন অ্যান এভারেজ বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা, এবং পরবর্তী লেকচার তোমরা কোন কনসেপ্টের উপর দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবা। আমি চেষ্টা করব তোমাদের যে চাহিদা সেই চাহিদার প্রেক্ষিতে পরবর্তী কন্টেন্টটা ডেলিভারি করা। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।